সো স্টার্টেড। সো আরেকটা আমরা যেটা দেখব যে এই যে ল্যাম্প আর্কিটেকচারটা আমরা ইনস্টল করলাম, সেখানে ওয়েব পেজ তৈরি করার পরে হাউ টু প্লেস দেম, হাউ টু লিঙ্ক দেম, হাউ টু ডু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেরিমেন্টস। বিকজ আমাদের আগামী দিনে আমরা যত ইম্পর্টেন্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার জানতে চাইছি, পড়তে চাইছি, শিখতে চাইছি, যেগুলো জানলে তোমাদের চাকরি পাওয়াটা সুবিধা হবে, সেই সবগুলোই ওয়েব আর্কিটেকচার। দ্যাট মিনস ওয়েব অ্যাজ এ প্ল্যাটফর্ম। আর ওয়েব অ্যাজ এ প্ল্যাটফর্ম মানেই হচ্ছে সেটা কোনো না কোনোভাবে ল্যাম্প বেসড। এই অ্যাপাচের বদলে তুমি অ্যাপাচে টমকেট ব্যবহার করতে পারো, মাইএসকিউএল এর বদলে মারিয়া ডিবি বা পোস্টগ্রিএসকিউএল ব্যবহার করতে পারো, প্রোগ্রামিং এনভায়রনমেন্ট মেবি পার্ল, পিএইচপি, জেএসপি, কিন্তু অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা মোটের ওপর একই, ল্যাম্প বেসড আর্কিটেকচার। মানে তোমার একটা ওয়েব সার্ভার বা জাভা সার্ভলেট ইঞ্জিন থাকবে, একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট থাকবে যেটা ওই পার্টিকুলার সফটওয়্যারটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা তাকে সাপোর্ট করবে, আর একটা ওয়েব সার্ভার থাকবে এই পার্টিকুলার প্রোগ্রামগুলোকে বা স্ক্রিপ্টগুলোকে ওভার দ্য ওয়েব সার্ভ করার জন্য। সো ওয়েব উই আর ইউটিলাইজিং অ্যাজ এ প্ল্যাটফর্ম largely in different kind of modern library services. So let us start one by one. First আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো এখানে এবার আমরা যে লিনাক্স কমান্ডগুলি শিখেছি কাজ শুরু করার জন্য, তাদের বেসিক অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে আমাদেরকে শেখা দরকার। প্রথমেই তুমি যে কোনো জায়গাতেই আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো, আমি হয়তো বলবো তুমি এই ফাইলটা চেঞ্জ করো, ওই ফাইলের এই জায়গাটা চেঞ্জ করো। তাহলে আমার দুটো জিনিস জানতে হচ্ছে যে ফাইলের পাথটা কোথায়, আর ফাইলটাকে আমি কিভাবে ওপেন করব। তো ধরো তোমাদেরকে আমি অনেককেই বলেছি যে তুমি যখন ল্যাম্প আর্কিটেকচার করছো অ্যাপাচে কনফিগারেশন ফাইলটা দেখো। তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে লিনাক্সের ইম্পর্টেন্ট ফাইল হোল্ডার্স, যে ডিরেক্টরিগুলি আছে সেইগুলি কোনগুলি। সো লেট আস ফার্স্ট সি দ্য আর্কিটেকচার। সো আমি যদি আমি এখানে কম্পিউটার ক্লিক করলে পুরোটাই পাবো। তোমরা হয়তো উবুন্টু 20.04 এখানে একটা আদার্স বলে অপশন দেখবে, সেইটা ক্লিক করলে কম্পিউটার পাবে, তার আন্ডারে এই পার্টিকুলার ফোল্ডারগুলি পাবে। এখন এই যে ফোল্ডারটা দেখো, এটা হচ্ছে রুট ফোল্ডার। সো লিনাক্সের রুট হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এই রুটের আন্ডারে সমস্ত ইম্পর্টেন্ট ফোল্ডারগুলি থাকে। এই ইম্পর্টেন্ট ফোল্ডারগুলির মধ্যে অনেকগুলি আমার কাছে আছে যেগুলি তোমাদের সাথে মিলবে না, কিন্তু বেসিক কয়েকটা জায়গা প্রত্যেক লিনাক্স প্ল্যাটফর্মে একই রকম। সেটা হচ্ছে বিন ফোল্ডার। সমস্ত বাইনারি ফাইল যেগুলো তুমি ইনস্টল করছো, সমস্ত বাইনারি ফাইল এখানে লিনাক্স স্টোর করে। যেমন এই যে তুমি পিএইচপি, ধরো পিএইচপির ভার্সন দেখছো PHP-v, তো তোমাকে পিএইচপির ভার্সন বলে দিচ্ছে। তাহলে এই যে পিএইচপি তো তাহলে একটা কমান্ড, এই পিএইচপি কমান্ডের জন্য তার এগেনস্টে একটা বাইনারি ফাইল আছে। সেই বাইনারি ফাইলটা কোথায় আছে? আমি যখন বলছি আমি পার্লের ভার্সন চেক করব, parl-v, ভি স্ট্যান্ডস ফর ভার্সন, তাহলে পার্ল একটা কমান্ড, তার বাইনারি ফাইলটা কোথাও একটা আছে। ধরো আমি একটা পার্টিকুলার সফটওয়্যারকে কল করছি, সে লাইফারিয়ে। এই লাইফারিয়ে আমরা পরে শিখবো যখন আমরা ইন্টারনেট শিখবো। তো লাইফারিয়ে, আমি যদি এখন লাইফারিয়েকে কল করি, সো ইট হ্যাজ গট এ বাইনারি ফাইল, আদারওয়াইজ তো এটা কল করতে পারছে না। এই সমস্ত বাইনারি ফাইলগুলি থাকবে এই যে লিনাক্সের বিন ডিরেক্টরিতে। এবার ও যখন এই বাইনারি ফাইলটাকে পাবে, তার এগেনস্টে ও সেই সফটওয়্যারটাকে আপলোড করার চেষ্টা করবে, ইফ এভরিথিং ইজ ওকে। এইভাবে অ্যাকচুয়ালি একটা লিনাক্স সিস্টেম কাজ করে। এবার দেখো ও যখনই আমার বাইনারি ফাইলটা ও খুঁজে পেল, তখন ও আমাকে ওপেন করবে, এবং ওপেন করার পরে এটাকে অন করে দেবে। অন করে দেবে মানে আমি এর ইন্টারফেসটাকে অ্যাক্সেস করতে পারবো। আবার কোনো জায়গাতে কি হয়, কোনো জায়গাতে হয় আমি যখন কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবো, তখন হচ্ছে কন্ট্রোল সি,
যখন আমি কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামকে বন্ধ করতে চাইবো, কমান্ড হচ্ছে Ctrl+C একসাথে। তাহলে আমি যদি বলি সেই স্ক্রিনটাকে এবার ক্লোজ করো, তাহলে তোমাদের ক্ষেত্রে কমান্ডটা হচ্ছে Ctrl+C টু ক্লোজ এ পার্টিকুলার রানিং সফটওয়্যার অর এ ওপেনড আপ উইন্ডো। আবার অনেক সময় হয় যে সবকিছুই বিন ফোল্ডারে আন্ডারে থাকে না। অনেক সময় তুমি একটা বাইরে থেকে সফটওয়্যার ইনস্টল করেছো, মানে সুডো অ্যাপ্ট গেট ইনস্টল দিয়ে যদি তুমি ইনস্টল করো, তাহলে তার বাইনারি ফাইলটা বিন ফোল্ডারে যাবে। আর যদি তুমি এরকম করো, একটা সফটওয়্যারকে ডাউনলোড করলাম, সেইটাকে সেই ফোল্ডার থেকে রান করাবো, তাহলে সেই বাইনারিটা সেখানেই থাকবে। যেমন ধরো আমি এখানে জোটেরো বলে একটা সফটওয়্যার আমরা শিখবো, সেইটাকে রান করানোর চেষ্টা করছি। তো আমার এই পার্টিকুলার জোটেরও ফোল্ডার আছে, জোটেরো লিনাক্স। ওকে, ধরো এই পার্টিকুলার ফোল্ডারের ক্ষেত্রে আছে। তাহলে আমি, তোমরা জানো সিডি কমান্ড, আমি সিডি কমান্ড দিয়ে ডাউনলোডসের আন্ডারে জোটেরো লিনাক্স ফোল্ডারে গেলাম। এখানে এসে আমি যদি ls কমান্ড দিই, লিস্ট অল ফাইলস, তাহলেও আমাকে এই পার্টিকুলার ফোল্ডারে যত রকম ফাইল আছে দেখাবে। আমি ধরো এই বাইনারি ফাইলটাকে রান করাচ্ছি, জোটেরো ইজ দ্য বাইনারি ফাইল ফর দিস, তাহলে আমি এখানে কি করব, ./জোটেরো। তাহলে যে কোনো বাইনারি ফাইলকে রান করাতে গেলে আমার সবচেয়ে সোজা কমান্ড হচ্ছে ./নেম অফ দ্য ফাইল। তো এখানে বাইনারি ফাইলটার নাম হচ্ছে জোটেরো। নাও এন্টার। যখনই আমি এন্টার করব, ও দেখো এখন কিন্তু বিন ফোল্ডারে যাচ্ছে না, এই সমস্ত সফটওয়্যারটাকে আমি একটা ফোল্ডারে রেখেছি। এটা যেহেতু আমি সুডো অ্যাপ্ট ইনস্টল দিয়ে ইনস্টল করিনি, আই জাস্ট ডাউনলোডেড দ্যাট ফোল্ডার অ্যান্ড রানিং দ্যাট পার্টিকুলার ফাইল ফ্রম দ্যাট ফোল্ডার। So now it is started my software called Zotero. তার ফলে এই পার্টিকুলার সফটওয়্যারটা ওপেন আপ হবে। এইটাও আমাদেরকে শিখতে হবে, কারণ রাইট ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার আমরা এই রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যারটা শিখবো। তোমাদেরকে অসংখ্য প্রজেক্ট সাবমিট করতে হবে, সেই প্রজেক্টের এগেনস্টে রেফারেন্স থাকবে। তো আমরা কিভাবে ডিফারেন্ট সাইটেশন স্টাইল অনুযায়ী রেফারেন্সগুলি ম্যানেজ করব, তার একটা মেকানিক্যাল প্রসেস হচ্ছে জোটেরো। ইটস আ ভেরি অ্যাডভান্স লেভেল সফিস্টিকেটেড সফটওয়্যার। যাই হোক, সেই সফটওয়্যারটা সম্পর্কে তো আমরা পরে জানবো। একটা বলতে হচ্ছে যে বেসিক কতগুলি জায়গা, যে কমান্ডগুলি। আবার ধরো এইটা বন্ধ হয়ে গেল, যখনই আমি ওখান থেকে বন্ধ করলাম। এইটা হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যারকে কি করে আমি তার বাইনারি ফাইল রান করাচ্ছি। আর যদি আমি সুডো অ্যাপ্ট ইনস্টল দিয়ে কোনো কিছু ইনস্টল করি, তার বাইনারি ফাইলটা থাকবে বিন ফাইলে, তখন আমার সেই সিডি বিন ফোল্ডার করে যাওয়ার দরকার নেই। আমি যে কোনো জায়গা থেকে এটাকে কল করতে পারবো। যেমন ধরো আমি একটা ছবি আঁকতে চাইছি, আমরা অলওয়েজ দেখেছি যে আমরা যে সফটওয়্যারটা MS পেন্টের ইকুইভ্যালেন্ট পেয়েছি লিনাক্সে, সেটা হচ্ছে জি পেন্ট। আমরা কি করে সেটা ইনস্টল করতে হয়, কি করে রিমুভ করতে হয়, কি করে রিইনস্টল করতে হয়, সবই শিখেছি সুডো অ্যাপ্ট দিয়ে। তাহলে আমি এখানে রান করাচ্ছি জি পেন্ট। তো নাও এই জি পেন্টটা যেহেতু আমি সুডো অ্যাপ্ট ইনস্টল করে করেছি, তো সুতরাং আমি এখানে দেখো বাইনারি ফাইল থেকে এটাকে রান করালাম এবং দ্যাট ইজ ওপেনিং। ইটস ইকুইভ্যালেন্ট টু MS পেন্ট। নাও আই ক্যান ড্র সামথিং, আই ক্যান shapes this one and so on। আর আবার আমি যদি এটাকে এখান থেকে এক্সিট করতে চাই, তো আমি বললাম যে না, এটাকে ডিসকার্ড করো, সেভ করার দরকার নেই। নাও ইট উইল অলসো বি ক্লোজড। এবার ধরো নেক্সট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফাইলকে আমি কি করে এডিট করব, কি করে চেঞ্জ করব, এরকমটা মাঝে মাঝে দরকার হবে এবং ইটস ভেরি নেসেসারি যখন আমরা আরো পরবর্তী দিকে যাব। তো দেখো, ধরো আমি অ্যাপাচের কনফিগারেশন ফাইল চেঞ্জ করতে চাইছি, তাহলে সমস্ত কনফিগারেশন ফাইল কোথায় থাকে? যেমন বিন ফাইলগুলো বাইনারি ফোল্ডারে থাকে, বেশিরভাগ সফটওয়্যারের যে কনফিগারেশন ফাইলগুলি থাকে সেটার জন্য আর একটা ইম্পর্টেন্ট ফোল্ডার হচ্ছে ইটিসি ফোল্ডার। ইটিসি, এইখানের মধ্যে সমস্ত রিলেটেড সফটওয়্যারের কনফিগারেশন ফাইলগুলি এইখানে থাকবে। এই যে তোমরা সুডো অ্যাপ্ট গেট আপডেট বলছো, সুডো অ্যাপ্ট গেট ইনস্টল বলছো, আপগ্রেড বলছো, আপডেট বলছো, এই পার্টিকুলার যে অ্যাপ্ট ফাইলের রিলেটেড যাবতীয় কনফিগারেশন, অ্যাপ্ট ইজ আ বাইনারি ফাইল, অ্যাপ্ট রিলেটেড যাবতীয় কনফিগারেশন ফাইল অ্যাপ্ট ফোল্ডারে আছে।
তাহলে ধরো আমি যদি তোমাদেরকে বলি যে এই সোর্স এই এবং ও কোন কোন, যখন তুমি আপডেট বলছো ও কোন কোন রিপোজিটরিকে চেক করবে, কোত্থেকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করবে, এই সবগুলি ওকে ইনস্ট্রাকশন দেয়। এবং সেই যে কনফিগারেশন ফাইলটা সেটা হচ্ছে সোর্সেস ডট লিস্ট, আমার সিস্টেম কি কি সোর্স এখানে এ করবে। এবার ধরো এইটাকে আমি ওপেন করতে চাইছি অ্যাজ এ টেক্সট ফাইল, সো ওপেন উইথ জিএডিট। জিএডিট দিয়ে যখনই ওপেন করব, সমস্ত কনফিগারেশন ফাইল কিন্তু টেক্সট এডিটর দিয়ে ওপেন হবে, জিএডিট বা ন্যানো। দেখো এইখানে যেটা মুশকিল, আমি যদি তোমাকে বলি সোর্সেস ডট লিস্ট থেকে এই লাইনটা বাদ দাও বা এই লাইনটা অ্যাড করো, তাহলে তুমি এখানে অ্যাড করলেও না ও তোমাকে এখানে সেভ করতে দেবে না। দেখো সেভ কমান্ডটা হচ্ছে ডিম হয়ে আছে, হাইলাইটেড হয়ে নেই। কেন কি, এই ধরনের কনফিগারেশন ফাইলগুলি এত ইম্পর্টেন্ট যে এখানে সুডো ছাড়া তুমি অ্যাক্সেস করতে পারবে না, ও তোমাকে দেবে না অ্যাক্সেস করতে। তুমি এই ফাইলটাকে দেখতে পারো, পড়তে পারো, কোথায় কি প্রবলেম বুঝতে পারো, কিন্তু তুমি এখান থেকে মডিফাই বা এডিট করতে পারবে না। সুতরাং আমি যদি সোর্সেস ডট লিস্ট ফাইলটাকে এডিট করতে চাই, তাহলে আমার প্রথম রাস্তাটা হচ্ছে আমি ফাইলের লোকেশনটা দেখলাম, এটা কোথায় লোকেট, এটসেট্রা এপিটি ফোল্ড সাব ফোল্ডারের আন্ডারে বা ডিরেক্টরির আন্ডারে সোর্সেস ডট লিস্ট। So now you see how I am opening this file sources.list in a in editing mode so that I can change something. So sudo is the command. প্রত্যেকটা কনফিগারেশন ফাইলের জন্য ইউ নিড টু হ্যাভ আ সুডো পারমিশন। সুডো মানে যে লগ ইন এবং পাসওয়ার্ড ব্যবহার করে তুমি সিস্টেমে ঢুকছো, যে পাসওয়ার্ড এবং লগ ইন তুমি সিস্টেম ইনস্টল করার সময় দিয়েছো, তাহলে সুডো। দেন দেখো এখানে কালকে আমার কারোর সঙ্গে আমার একটা সমস্যা হচ্ছিল বোঝাতে, যে সে কিছুতেই বুঝতে পারছে না সুডোর কোনো একটা পার্টিকুলার কমান্ড। সুডো ইজ এ কমান্ড, তো প্রতিটা কমান্ডের পরে কিন্তু একটা স্পেস হবে। দেন হোয়াট আই এম কলিং gedit, gedit is again a command, I need to give a space, otherwise কম্পিউটার বুঝতে পারবে না। তারপর আমি এই পাথটাতে যাব। দেখো আমি এখানে পাথ হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ রুট, রুটের আন্ডার নেট সেক্টর, সো দিস ইজ রুট, দেন ইটিসি। আমি যদি এবার ট্যাব দিই, ও আমাকে বলবে এর আন্ডারে সাব ফোল্ডার আছে কি নেই। নাও আই এম গোয়িং টু অ্যাপ্ট, অ্যাপ্টের আন্ডারে কি আছে, এস। দেখো আমি পুরোটা কিন্তু টাইপ করছি না, আমি এসও টাইপ করলাম, তারপরে ট্যাব দিলাম, তাহলে ও সঙ্গে সঙ্গে ওই সোর্সেস ডট লিস্ট ফাইলটাকে নিয়ে নেবে। এর সুবিধাটা হচ্ছে আমি যদি পুরোটা টাইপ করতে চাই, আমার টাইম এনার্জি সমস্তই যাবে, এছাড়াও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি এখানে ফোল্ডারটায় গিয়ে ফাইলের নেমের কয়েকটা ক্যারেক্টার দিয়ে ট্যাব দিই, তারপরে আমি দেখতে পাবো ও আমার সঠিক ফাইলটা নিল কি নিল না। এরপরে যদি আমি ওপেন আপ করি ফাইলটাকে, ও আমাকে সুডো পাসওয়ার্ড চাইবে। দেন now you see this the same file opened in editing mode. That means I can now save button is highlighted and I can change something and I can save. So this is one process. এবার যদি তোমাকে আমি বলি অ্যাপাচে কনফিগারেশন ফাইলকে চেঞ্জ করো বা একটা পোর্ট ওপেন করো, তাহলে অ্যাপাচের আন্ডারে দেখো এই যে এটসেট্রার আন্ডারে ইটিসির আন্ডারে অ্যাপাচে বলে একটা ফোল্ডার থাকবে। যতগুলি তুমি সফটওয়্যার ইনস্টল করেছো বা আছে সবের আন্ডার এগেনস্টে একটা করে ফোল্ডার থাকবে, তাদের একটা কনফিগারেশন ফাইল থাকবে। যেমন পিএইচপি থাকবে, পার্লের থাকবে, আমরা এখানে কোহা ইনস্টল করেছি কোহার থাকবে সমস্ত। তো এখানে আমার নেক্সট টার্গেট হচ্ছে অ্যাপাচে, তাহলে অ্যাপাচে ইনস্টল কনফিগারেশন ফাইল থাকবে ইটিসির আন্ডারে অ্যাপাচে 2-তে। এই অ্যাপাচে 2 এর মধ্যে দেখো এটা হচ্ছে অ্যাপাচের মেইন কনফিগারেশন ফাইল অ্যাপাচে 2.con এর। এটা হচ্ছে পোর্টের ফাইল। পোর্ট মানে কি, পোর্ট মানে হচ্ছে তুমি যখন লোকাল হোস্ট বলছো, তাহলে লোকাল হোস্ট অ্যাকচুয়ালি বাই ডিফল্ট রান করছে পোর্ট 80-তে। তো কতগুলো এরকম নির্দিষ্ট পোর্ট আছে, কোন সার্ভিস কোন পোর্টে রান করবে। আমরা যখন এফটিপি টেলনেট এই সমস্ত শিখবো, এসএসএইচ, তখন দেখবো আমরা প্রত্যেকটার জন্য একটা করে ডিফল্ট পোর্ট আছে। তুমি অন্য পোর্টে রান করাতেও পারো, ইট ডাজ নট ম্যাটার, ইউ ক্যান চেঞ্জ দ্য কনফিগারেশন ফাইল। বাট বাই ডিফল্ট তুমি কিছু যদি না বলো তাহলে কি হবে, সেই বাই ডিফল্ট টেলনেট রান করে পোর্ট 23-তে, মেল রান করে পোর্ট 25-এ, ওয়েব সার্ভিস বা এইচটিটিপি রান করে পোর্ট 80-তে,
এফটিপি রান করে পোর্ট 21-এ। এরকম ভাবে প্রত্যেকটা একটা ডিফল্ট পোর্ট আছে। তাহলে তুমি যখন লোকাল হোস্ট বলছো, অ্যাকচুয়ালি তুমি কি বলছো জানো? তুমি বলছো লোকাল হোস্ট :80। So local host is the service name, server name, and this is the port. তো যখন তুমি লোকাল হোস্ট বলবে বা লোকাল হোস্ট :80 বলবে, একই রেজাল্ট হবে। কারণ তুমি যদি 80 নাও বলো, তাহলেও বাই ডিফল্ট ও নিচ্ছে অ্যাকচুয়ালি লোকাল হোস্ট :80। সো ইওর অ্যাপাচি ইজ রানিং অন পোর্ট 80। তুমি যদি অন্য কোনো পোর্ট ওপেন করতে চাও, যে এই সার্ভিসটা আমি অন্য পোর্টে চালাবো, যেমন ধরো পোর্ট মানে কি জানো তো? তুমি জাস্ট তোমার বাড়ির একটা প্লাম্বিং নেটওয়ার্কের কথা চিন্তা করো, যে তোমার বাড়িতে যেভাবে জল সরবরাহ হয়, তাহলে একটা মেশিন পাম্প করে জলটাকে তুলে ট্যাঙ্কে রাখছে, তার একটা মেন ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, সেখান থেকে ঘরের বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে, কোনোটা বাথরুমে যাচ্ছে, কোনোটা কিচেনে যাচ্ছে, কোনোটা লবিতে যাচ্ছে, এরকম ভাবে বিভিন্ন জায়গায় পয়েন্টগুলো ছড়াচ্ছে। তাহলে ওই যে মেন ট্যাঙ্ক তো একটাই, এখানে যেমন সার্ভার, তো সেখান থেকে তুমি যখন কিচেনে সার্ভিসটা নিচ্ছ, ওয়াটার সার্ভিসটা নিচ্ছ, তখন একটা পাইপলাইন, যখন বাথরুমে নিচ্ছ তখন আরেকটা পাইপলাইন, যখন তুমি ডাইনিং রুমের নিচ্ছ তখন আরেকটা পাইপলাইন। এই যে বিভিন্ন ধরনের একই সার্ভার মানে ট্যাঙ্ক থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সার্ভিস যাচ্ছে থ্রু ডিফারেন্ট কাইন্ড অফ, ওরা প্লাম্বাররা যেমন ওটাকে বলে ওদের ভাষায় টি, ডিস্ট্রিবিউশন টি। এই ডিস্ট্রিবিউশন টিকে তুমি ধরে রাখতে পারো এক একটা পোর্ট। ওই যে পাইপলাইনটার একটা মেজর পাইপলাইন নেই, ওই ট্যাঙ্ক থেকে অসংখ্য লাইন অসংখ্য জায়গাতে সার্ভিস দিচ্ছে তোমাকে। বা একটা বড় ফ্ল্যাট বাড়িতে যদি তুমি থাকো, প্রত্যেকটা ফ্ল্যাটে একটা যাচ্ছে জায়গা, সেই জায়গার থেকে আবার ওটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে বিভিন্ন রুমে বা বিভিন্ন পয়েন্টে। তো এইটা হচ্ছে একটা করে পোর্ট, যে মেন সার্ভিস থেকে বিভিন্ন জায়গায় যে সার্ভিস, মানে একটা করে তুমি ধরতে পারো চ্যানেল, যার থ্রুতে ওয়াটারটা সাপ্লাই হচ্ছে। সিমিলারলি কোনো একটা মেশিনে এই পোর্টগুলি হচ্ছে চ্যানেল। আমি পোর্ট 80 দিয়ে এইচটিটিপি সার্ভিস দিচ্ছি, পোর্ট 22 দিয়ে এসএসএইচ সার্ভিস দিচ্ছি, 23-তে এফটিপি দিচ্ছি, 21-এ টেলনেট দিচ্ছি, 80তে টমক্যাট দিচ্ছি, অ্যান্ড সো অন। যেমন ধরো আমি যদি টমক্যাটকে রান করাতে চাই, তাহলে আমি যদি বলি লোকাল হোস্ট 8080, ও আমাকে বলবে দেখো সার্ভার নট ফাউন্ড, আনএবল টু কানেক্ট। কেন বলছে? বিকজ আই হ্যাভ নট স্টার্টেড মাই টমক্যাট সার্ভার। লেট মি স্টার্ট টমক্যাট সার্ভার, সুডো সার্ভিস। টমক্যাট হচ্ছে একটা জাভা সাবনেট ইঞ্জিন, অ্যাপাচের মতো, এটাকে আমরা বলি অ্যাপাচে টমক্যাট, অ্যানাদার সার্ভিস। সুডো সার্ভিস টমক্যাট 8 স্টার্ট। যেমন করে তোমরা অ্যাপাচেকে স্টার্ট স্টপ করেছো, সেগুলো আমরা আবার ডিসকাস করবো। আজকে আমি শুধুমাত্র ফলো আপ ক্লাস করছি, হোয়াট ইউ নিড টু নো বেসিক্যালি। আমি যখন সুডো সার্ভিস টমক্যাট 8 স্টার্ট করলাম, তাহলে দেখো সেম লোকাল হোস্ট, আমার মেন ট্যাঙ্কটা একই, কিন্তু আমি এখানে এই সার্ভিসটাকে রান করিয়েছি, কনফিগার করেছি, বাবা তুমি রান করো 8080। তো আমি যদি না বলে দিই, তাহলে তুমি কোন সার্ভিসকে কল করছো, তোমার কম্পিউটার তো কনফিউজড হয়ে যাবে। ও লোকাল হোস্ট বললে তো আমি যেহেতু বাই ডিফল্ট অ্যাপাচে হচ্ছে 8 থেকে, বাই ডিফল্ট টমক্যাট হচ্ছে 8080-তে থাকে। তো দেখো আমি যখন টমক্যাট স্টার্ট হয়ে যাবে এখানে, then it will serve me। আবার যদি আমি এখান থেকে অ্যাপাচেকে বন্ধ করে দিই, আমি দেখাবো তোমাদেরকে। ধরো এখানে টমক্যাট স্টার্ট হয়ে গেছে, তো টমক্যাট যখন স্টার্ট হয়ে গেছে, তখন ও আমাকে এইবার এই সার্ভিসটা দেবে। টমক্যাট যেহেতু একটু রিসোর্স হানি সফটওয়্যার, আমাকে 1-2 সেকেন্ড ওয়েট করতে হবে। এক সেকেন্ড পরে আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে পুরো জিনিসটা হচ্ছে, পোর্টের কনসেপ্টটা হচ্ছে কি, তুমি মনে রাখতে পারো যে আমার এই লোকাল হোস্ট বা মেশিনটা হচ্ছে একটা ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক থেকে আমি বিভিন্ন জায়গাতে ওয়াটার সার্ভিস দিচ্ছি,
প্রত্যেকটা পোর্ট হচ্ছে একটা করে চ্যানেল। এই চ্যানেল দিয়ে সার্ভিসটা আমার কিচেনে যাবে, এইটা ডাইনিংয়ে যাবে, এটা লবিতে যাবে, এটা গার্ডেনিংয়ে যাবে। এই ধরনের যে নেটওয়ার্কটা তুমি করছো, তো ইউ ক্যান রান এনি নাম্বার অফ পোর্ট। পোর্ট হবে ইন্টিজার, তার ভ্যালু থাকবে 1 থেকে 10,000-এর মধ্যে। কিন্তু তোমাকে একই সঙ্গে মনে রাখতে হবে কতগুলি ডিফল্ট পোর্ট আছে যেগুলি তুমি ব্যবহার না করাই ভালো, সেইগুলি নির্দিষ্ট। যেমন ধরো 3306 MySQL এর জন্য, 5427 PostgreSQL এর জন্য, 80 অ্যাপাচে যে কোনো ওয়েব সার্ভারের জন্য বা এইচটিটিপি সার্ভিসের জন্য, বা 21 এফটিপির জন্য, 23 টেলনেটের জন্য। এইরকম সব ডিফল্ট পোর্টগুলি নির্দিষ্ট করা আছে। সুতরাং আমরা ডিফল্ট পোর্টকে অ্যাভয়েড করব। যেমন আমি 80 পরে এইটা দেখানোর পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে। নাও সে আমি আবার কল করছি এটাকে, যেহেতু আমার টমকেট এখন স্টার্ট হয়ে গেছে। নাও ইট উইল নট টেল মি দ্যাট আনএবল টু কানেক্ট, কারণ আমার এই যে প্রত্যেকটা পোর্টের এগেনস্টে একটা করে সার্ভার রান করছে, অ্যাপাচে সার্ভার, অ্যাপাচে টমক্যাট সার্ভার, এইগুলোকে আমরা টেকনিক্যালি বলি ডেমন সার্ভার। So now my Tomcat daemon is running. I started it. So it can now listen to port 8080. কেন port 8080 listen করতে পারছে? Because I configured that in data. Because by install করার সময় তোমাকে port বলতে হচ্ছে না। Similarly, তুমি যতক্ষণ না চেঞ্জ করতে চাইছো, you can always change. But if you do not change anything, it will run on 80 for Apache. It will run on 8080 for Apache Tomcat. So it will take some time because Tomcat is a heavyweight software. Purpose is different. এইটা আমরা Tomcat at the end of 3rd semester যখন আমরা ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার শিখবো। So it's a very useful সাবনেট ইঞ্জিন ফর অ্যাপাচে টমক্যাট। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে অ্যাপাচে তো ছিলই, অ্যাপাচে টমক্যাটের আবার কি দরকার ছিল? খুব ভালো, যদি এই কোশ্চেনটা কারোর মনে আসছে তো খুবই ভালো। যদি না এসছে তবু জেনে নাও যে অ্যাপাচে এবং অ্যাপাচে টমক্যাট দুটো কেন দরকার হলো। কারণ এই যে বেসিক অ্যাপাচে সার্ভার আমরা ব্যবহার করছি, সে এইচটিএমএল সার্ভ করতে পারে, পিএইচপি পারে, পার্ল পারে, কিন্তু জাভা পারে না, জেএসপি পারে না। জেএসপি তুমি কোনো প্রোগ্রামকে অ্যাপাচের উপর দিয়ে রান করাতে পারবে না, বিকজ ইট ইজ নট মিন্ট ফর দ্যাট। সেই জন্য অ্যাপাচে টমক্যাট একটা স্পেশাল ওয়েব সার্ভার ডিজাইন করা হয়েছে দ্যাট ক্যান ডিল অনলি উইথ জাভা, ডিফারেন্ট কাইন্ড অফ জাভা, জেএসপি অর জাভা, অন্যান্য যেগুলি আছে জাভা বিন অ্যান্ড সো অন। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। কোর অ্যাপাচে or basic Apache can serve PHP based program, Perl based program, HTML, XHTML, XML, all kind of non-Java things. But for Java, if your software is based on Java, some of our software is based on Java, and if you want to make it web compatible, then you need Apache Tomcat. Apache Tomcat is a Java subnet engine. তো সিমিলারলি যেমন দেখো এটাকে এখন কাজ করতে দাও, ইট ইজ ওয়ার্কিং স্টিল। Let me show you that what is the relation between the daemon and the service. তাহলে আমি এখানে পাশাপাশি আর একটা পেজ ওপেন করছি। এবং সেখানে কল করছি, সে লোকাল হোস্ট, মানে আমি অ্যাপাচেকে কল করছি, আর লোকাল হোস্ট হলো 80। কেন আমাকে 80 কেন বলতে হচ্ছে না, আর টমক্যাটের ক্ষেত্রে কেন বলতে হচ্ছে? কারণ ব্রাউজারগুলি লোকাল হোস্ট বললেই ও তোমাকে চেঞ্জ করে দেবে, লোকাল হোস্ট হলো 8080, যদি তুমি অন্য কোনো পোর্ট না দাও। সেই জন্য আমি যখন অ্যাপাচেকে কল করছি আমার শুধু এই লোকাল হোস্ট বললেই হচ্ছে, লোকাল হোস্ট কোলন 80 বলতে হচ্ছে না। কিন্তু যখন আমি টমক্যাটকে চাইছি তখন আমাকে পোর্টটা দিতে হচ্ছে, তখন কিন্তু লোকাল হোস্ট বললেও থেকেই সার্ভ করাবে।
সো লেট আস ওয়েট। সিস্টেম লো হয়ে গেছে কারণ আমার সিস্টেম মেশিনে অনেকগুলি অলরেডি চলে। তারপর আমি যখন টমক্যাটটা বন্ধ করে দেবো তখন। সো দিস ইজ দ্য বেসিক পেজ অফ অ্যাপাচে, এবং এইটা তোমরা অনেকেই দেখতে পেয়েছো বা যারা যারা ইনস্টল করেছো সবাই পেয়েছো। এইবার ধরো আমি করলাম কি, এই সার্ভিসটা বা এই ডেমনটা বন্ধ করে দেবো। সো আমি বলছি সার্ভিস Apache 2 is the name of the daemon, stop। তাহলে আমি এই সার্ভারটাকে বন্ধ করে দিচ্ছি, স্টপ করছি। সো সুডো সার্ভিসের এগেনস্টে কি কি কমান্ড হতে পারে? ইট ক্যান বি স্টপড থ্রু স্টপ কমান্ড, ইট ক্যান বি স্টার্ট through start command, then it can be started through start command. Third is you can check the status, sudo service apache 2 status to check whether it is running or not, and sudo service apache 2 restart মানে কি, প্রথমেও যদি অন থাকে তাহলে স্টপ করবে, তারপরে স্টার্ট করবে, এটা হচ্ছে রিস্টার্ট এর মান। তাহলে দেখো সুডো আমার অ্যাপাচে এখন বন্ধ হলো। অ্যাপাচে বন্ধ হওয়ার পরে আমি যখন রিফ্রেশ করবো, দেখো when I refresh this, কেউ বলবে আমাকে পসিবলি যে সার্ভার ফাউন্ড বা সার্ভার ইজ নট রানিং, কারণ ও তো এখন কন্ট্যাক্ট করার চেষ্টা করছে লোকাল হোস্টকে, কিন্তু ওই এই পোর্টের এগেনস্টে যে ডেমন কাজ করে অ্যাপাচে সার্ভার ডেমন, সে তো এখন বন্ধ, সেই জন্যে ও আমাকে এটা ইয়ে করতে পারবে না। কি মেসেজ দেওয়া যায় দেখো তো, এইটা হচ্ছে কোনো একটা সার্ভিসকে স্টার্ট করা, স্টপ করা। যেমন করে সুডো স্পেস কমান্ড হচ্ছে সার্ভিস, দেন নেম অফ দ্য সার্ভিস লাইক টমক্যাট 8 অর অ্যাপাচে 2। এখানে অ্যাপাচে 2 মানে অ্যাপাচে ভার্সন 2, টমক্যাট 8 মানে টমক্যাট ভার্সন 8। ধরো আমি একটা দুটো সার্ভিসকে অফ করি, কত কিছু চলছে কি জানে। So let me stop this. অ্যাকচুয়ালি আজকাল মেশিনে যতই র্যাম লাগাও, ফাইনালি কিছু বেশি সার্ভিস চালালে একই রকম অবস্থা সব। সো আমি এখানে একটা সার্ভার অলরেডি চালাচ্ছিলাম আমার কাজের জন্য, সো আই এম স্টপিং দ্যাট ওয়ান টু মেক সাম clear some of the RAM of my machine. Although this machine has got 16 GB RAM, still this kind of problem. ওকে, তোমরা তোমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? মানে তোমরা শুনতে ঠিকঠাক বা শুনতে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। টমক্যাট ইজ বেসিক্যালি এ ভেরি রিসোর্স হাংরি সফটওয়্যার, এবং এইটা ঘটে যদি তুমি টমক্যাট অন করে রাখো তো একরকম, আর যদি তুমি বেশ কিছুদিন পরে টমক্যাট স্টার্ট করো তো দিস মে try to actually doing all kind of backend job. So one of my process is stopped now. Let me see whether I am running another few process or not. Let me check whether my Solar is running or not. Sudo service. No. Solar.sh status. It will tell me whether my Solar server is running or not. Okay, Solar is also running.
So let me stop this. So now it will be slightly faster. Now you can also see from here that I am running my Solr server in a different port. Otherwise তো পোর্টের ক্লাস হবে, যেমন ধরো সোলোরও জাভার উপরে রান করে, টমক্যাটও জাভার উপরে রান করে। সেই জন্য আমি সোলোরকে রান করাচ্ছি 9090-তে, যাতে করে টমক্যাটের সাথে ক্লাস না করে, আর টমক্যাটকে তার ডিফল্ট পোর্টে রান করাচ্ছি 8080। তো এরকম এইগুলোকে বলে পোর্ট ম্যানেজমেন্ট, এবং পোর্ট হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমাকে ওয়েব আর্কিটেকচার জানতে গেলে শিখতেই হবে। কি করে পোর্ট ওপেন করা যায়, কি করে পোর্ট চেঞ্জ করা যায়, কি করে পোর্ট ম্যানেজ করা যায়, হাউ টু অ্যাভয়েড দ্য ক্ল্যাশেস বিটুইন দ্য পোর্টস। তুমি যদি একটাই চ্যানেলে কে বলো যে এটা কিচেনেও যাবে, ডাইনিংয়েও যাবে, তাহলে যে গন্ডগোলটা হবে এখানেও তাই হবে। তুমি যদি একই পোর্টে একাধিক সার্ভিস দিয়ে ফেলো, তাহলে ও তো বুঝতেই পারবে না কাকে সার্ভ করবে। সেই জন্য দেয়ার শুড নট বি এনি পোর্ট ক্লাস। পোর্ট সবসময় একটা নির্দিষ্ট ইয়েতে হবে, একটা সার্ভিসের জন্য একটাই পোর্ট। No, this Tomcat is taking much time. একটা কাজ করি, এটাকে আপাতত স্টপ করি। স্টপ হয়ে গেছে, Solr has been stopped now. So let me check whether this 808 series now able to serve me or not. Now if I enter, so now it is trying to contact my Tomcat, and here you see when I called Apache, now it is saying unable to connect because my Apache is stopped. আবার যদি আমি Apache start করি, then again it will show me the welcome page of Apache. So first you see that now what Tomcat is showing. Tomcat ওরকম তোমার হচ্ছে অ্যাপাচের মতো একটা পেজ দেখাবে। সো ইট ওয়ার্কস। প্রিভিয়াসলি তোমরা দেখেছিলে যে ও বলেছিল আমাকে ইট ক্যানট কানেক্ট, কারণ আমার ডেমন বন্ধ ছিল। নাও আই স্টার্টেড দ্য ডেমন, আই কল ইট ওভার দ্য অন দ্য টপ অফ পোর্ট 8080 অ্যান্ড ইট রেসপন্ডেড। আবার যদি আমি এটাকে বন্ধ করে দিই, sudo service tomcat 8 stop, so it will be closed. It will তোমাকে কিন্তু কোনো মেসেজ দেবে না এই সুডো সার্ভিস কমান্ড যে স্টার্টেড সাকসেসফুলি বা এই সমস্ত, বা স্টপ সাকসেসফুলি। যদি ও কোনো মেসেজ না দেয় তাহলে তুমি জানবে এ ঠিকঠাক হয়েছে, আর মেসেজ দিলে এ দেবে এরর মেসেজ যে আমি অ্যাপাচে বন্ধ করতে পারছি না, টমক্যাট বন্ধ করতে পারছি না, বা এই কারণে পাচ্ছি না। এই ধরনের মেসেজ যদি না দেয়, ও সিম্পলি তোমার অফ হয়ে যায়, তাহলে বুঝবে যে স্টার্টেড সাকসেসফুলি স্টপ। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখো আমাকে বলবে আবার আনএবল টু কানেক্ট। তাহলে আমি যদি আবার অ্যাপাচে স্টার্ট করতে চাই, সুডো সার্ভিস অ্যাপাচে, তুমি স্ট্যাটাসটা দেখো। সো স্ট্যাটাসও কি বলবে তোমাকে, এখানে দেখো অ্যাপাচে লোডেড বাট স্টপ ইনঅ্যাক্টিভ, অ্যাপ স্ট্যাটাস ইজ ইনঅ্যাক্টিভ। এবার আমি যখন এটাকে স্টার্ট করব, স্টার্ট, তো কোনো আমাকে মেসেজ দিল না। এবার আমি স্ট্যাটাস দেখব, দেখো ও এখানে বলছে অ্যাক্টিভ রানিং। আর যখনই এটা অ্যাক্টিভ, তুমি এখান থেকে বেরোবে কি করে স্ট্যাটাস থেকে, আইদার কিউ অথবা কন্ট্রোল সি। কিউ স্ট্যান্ডস ফর কুইট। তাহলে ও আমাকে এখানে আবার যখন আমি লোকাল হোস্টকে কল করব, তো ইট উইল কাম। তো এইটা হচ্ছে বেসিক, আমরা কি করে একটা ফাইল অ্যাড করব, কি করে তোমার ধরো, যেমন ধরো আমি যদি বলি যে নাও ইউ এডিট দ্য অ্যাপাচে মেন কনফিগারেশন ফাইল, তখন আমি কি করব, তার লোকেশনটা জানতে হবে, sudo gedit এটসেট্রা অ্যাপাচে 2 অ্যাপাচে 2.con। ও দেখো এখন আমাকে সুডো পাসওয়ার্ড জিজ্ঞেস করলো না, কারণ এই স্ক্রিনেই আমি কিছুক্ষণ আগে সুডো পাসওয়ার্ড দিয়েছি, সেই জন্য ও অলরেডি জানে যে সুডোই কাজ করছে।
So this is the main configuration file. I can change something, I can edit it. একান্তই না প্রয়োজন হলে আমাদেরকে মনে রাখতে হবে উই শুড নট এক্সপেরিমেন্ট উইথ দ্য কনফিগ ফাইল। আমি যদি ডেফিনেটলি না জানি আমি কি করতে যাচ্ছি। সিমিলারলি যদি আমি পোর্ট অ্যাড করতে চাই তাহলে কি করব, পোর্ট কনফিগারেশন ফাইলকে কল করব। দেখো আমি কতগুলো পোর্ট রান করাচ্ছি, 80 হচ্ছে বাই ডিফল্ট অ্যাপাচের সার্ভার লোকাল হোস্ট পোর্ট বা এইচটিটিপি পোর্ট। এছাড়া আমি অনেক সার্ভিস রান করাচ্ছি ডিফারেন্ট পোর্টে। এইটা একটা কোহার্ট পোর্ট, এইটা একটা আরেকটা কোহার্ট পোর্ট অ্যান্ড সো অন। তো অসংখ্য এরকম পোর্ট আমি রান করাতে পারি। এই যে পোর্টস, এই পোর্টগুলো সবই আমি পরে ইয়ে করেছি, চেঞ্জ করেছি বা অ্যাড করেছি, এবং এইভাবে আমি ম্যানুয়ালি অ্যাড করতেও পারি। ওকে, নাও এইটা হচ্ছে আমার কনফিগারেশন ফাইল। এবার যদি আমি আমার পুরো ল্যাম্প আর্কিটেকচারটা যদি ঠিকঠাক ইনস্টল হয়ে যায় তাহলে আমি সেটাকে চেক করব। প্রথমত তো অ্যাপাচে চেক করব লোকাল হোস্ট দিয়ে, তারপরে জাভা চেক করব ভার্সন কমান্ড দিয়ে, জাভা ভার্সন। জাভা তোমরা আমাকে অনেকে রিপোর্ট করেছো যে বাই ডিফল্ট জাভা অলরেডি আছে, আমার 11 বা 10 যাই হোক বলছো। এনিওয়ে তোমরা এখন যারা জাভা 11 বা 10 এ আছো তারা সেখানেই থাকো। আমি তোমাদেরকে আলাদা করে যদি কোনো প্রবলেম কখনো পরে দেখা দেয় বলে দেবো কিভাবে তুমি জাভা 8 ইনস্টল করবে এবং সেখানে যাবে। ইনফ্যাক্ট তোমরা জাভা 8 ইনস্টল করেও রাখতে পারো। আমি তোমাদেরকে যে ল্যাম্পের ইনস্ট্রাকশন দিয়েছি সেখানে তো জাভাও আছে, কিভাবে জাভা ইনস্টল করবে সম্ভবত। দেখি আমি আরেকবার দেখে নিই, পসিবলি সেখানে জাভা ওপেন জাভা 8 পয়েন্ট সামথিং রয়েছে এখন। ওকে, তো তোমরা জাভাটা ইনস্টল করে নাও, কিন্তু যদি তোমার জাভা ভার্সন 11 দেখায় তাহলেও ঘাবড়ানোর কিছু নেই, উই ক্যান অলওয়েজ চেঞ্জ দ্যাট। যদি দরকার পড়ে তখন আমরা চেঞ্জ করে নেব। সো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি দেখবো আমার পার্ল আছে কিনা, পার্ল -v। সো পার্ল ইজ দেয়ার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমার তো ওটা হচ্ছেই না, মানে কমেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে, তো ওটা কি জাভার কারণে হচ্ছে না? তো ওই মাই এসকিউএল কোনটা? না না, MySQL কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে মানে তুমি, আচ্ছা প্রবলেম গুলোতে আমি পরে আসছি। হ্যাঁ বুঝেছি, আমি প্রবলেম গুলোতে পরে আসছি, আমি এটা কমপ্লিট করে দিই তারপর প্রবলেম যারা আছে বলবো। তো প্রথমে জাভা ভার্সন, পার্ল ভার্সন, তারপর হচ্ছে পিএইচপি ভার্সন, তারপর MySQL ভার্সন। তুমি ইনস্টল করেছো MariaDB, বাট MySQL -v। দেখো MySQL দেখো ভি কখনো ক্যাপিটাল কি কখনো স্মল, এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। MySQL এর ক্ষেত্রে ভি হচ্ছে ক্যাপিটাল। তো তোমাকে বলে দেবে যে তুমি MySQL বা MariaDB কত ভার্সন ব্যবহার করছো। আর একটা হচ্ছে পাইথনের কত ভার্সন, পাইথন ক্যাপিটাল ভি। সো পাইথন আর MySQL এর ক্ষেত্রে ইটস ক্যাপিটাল ভি। সো পাইথন, হোয়াট কাইন্ড অফ পাইথন ইউ আর ইউজিং। যেমন ধরো আমি দুটো পাইথন ব্যবহার করি, বাই ডিফল্ট হচ্ছে পাইথন 2। আমি যদি বলি পাইথন 3 ভার্সন তাহলে আমাকে বলবে আমি কত পাইথন 3 ভার্সন ব্যবহার করছি। পাইথন 3.6 ভার্সন, তাহলে ও বলবে যে আমি 3.6 এর কত ব্যবহার করছি। আমার ক্ষেত্রে একটু ব্যাপারটা কমপ্লেক্স, আমি অনেকগুলো প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আমাকে রাখতে হয় টু টেস্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট অ্যান্ড সফটওয়্যার। কিন্তু তোমাদের ক্ষেত্রে পাইথন বললেও সম্ভবত তোমার পাইথন 3.8 বা এরকম কিছু একটা বলবে। খালি মনে রাখবে পাইথন ক্যাপিটাল ভি MySQL এর ক্ষেত্রে। আর তো এই সবগুলো যদি ও তোমাকে রেসপন্স করে এবং ঠিকঠাক ভার্সনগুলি দেখায়, দ্যাট মিনস ইওর this LAMP architecture is over. Now comes the question যে আমি এই যে এখনো অবধি HTML ফাইলগুলি করেছি, সেইগুলো তো আমি একটা ফোল্ডারে রেখে রান করাচ্ছি, কিন্তু আমার উদ্দেশ্যটা সেটা তো ওয়েব, অন দ্য টপ অফ ওয়েব দেওয়া। তাহলে সেইটা কি করে হবে? আমি যদি একটা PHP স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্টটাকে কোথায় প্লেস করব, কি করে রান করাবো? সেইটার জন্য যেটা দেখতে হবে যে দেখো এই যে অ্যাপাচি ওয়েব সার্ভারের না দুটো রুট থাকে।
একটা হচ্ছে আমরা বলি সিজিআই, কমন গেটওয়ে ইন্টারফেস, যেখানে আমরা প্রোগ্রামগুলি রাখি। আর একটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট রুট। এই ওয়েব ডকুমেন্ট রুটটা কোথায় থাকে? তুমি যখন এই অ্যাপাচি ইনস্টল করেছো, যখন অ্যাপাচি ইনস্টল করেছো তখন এইখানে একটা সফটওয়্যার ফোল্ডার তৈরি হয়েছে ভ্যার স্ট্যান্ডস ফর ভেরিয়েবল। এই ভ্যারের আন্ডারে একটা ফোল্ডার থাকবে wwwর আন্ডারে HTML। তো এইখানে দেখো এইটা হচ্ছে ওয়েব রুট, মানে তুমি যখন এইখানে লোকাল হোস্ট বলছো তখন ও তোমাকে কি সার্ভ করছে জানো তো? এই index.html পেজ, এই পেজটা। এখন ধরো, কেন আমার কথা তোমার বিশ্বাস করার দরকার নেই, আমি ধরো এই পেজটাকে এডিট করছি, ওপেন উইথ, আচ্ছা এই পেজটাকে ধরো এডিট করব এবং এই জায়গাতে কিছু আমি একটা লিখবো যাতে বুঝতে পারি এটা যে এইটা আমি এডিট করে রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে আমি কি শেখালাম এতক্ষণ? কোনো কিছু এডিট করতে গেলে সুডো gedit, এইটা আছে ভ্যারের আন্ডারে www, তাই না? var www html, তার আন্ডারে index.html। এইটা হচ্ছে পেজটা। এই পেজটা অ্যাকচুয়ালি এই HTML পেজ তোমরা জানো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দিস পেজ। সো দিস ইজ এ পিওর টিপিক্যাল HTML পেজ। তাহলে আমি দেখো এই কথাটা আমি চেঞ্জ করবো, অ্যাপাচে টু উবুন্টু ডিফল্ট পেজ, এটা কোথায় আছে? তাহলে তুমি বুঝতে পারবে। এইগুলো তো সব স্ক্রিপ্ট, উবুন্টু লোগো, স্প্যান ক্লাস, অ্যাপাচে টু উবুন্টু ডিফল্ট পেজ, তারপর আছে দিস ইজ দ্য ইট ওয়ার্কস। ওকে, তাহলে আমি বলছি এই যে ইট ওয়ার্কস বলছে, আমি বলছি ইট ওয়ার্কস ফর DLIS KU, ইট ওয়ার্কস ফর DLIS কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, সো আই এম নাও সেভিং ইট, যেহেতু আমি সুডো দিয়ে ওপেন করেছি। এবার আমি এই ফাইলটাকে, এই পেজটাকে রিফ্রেশ করলাম। ইট ওয়ার্কস ফর DLIS কল্যাণী ইউনিভার্সিটি। কারণ যখনই আমি এই ও খুঁজছে কি জানো, এই লোকাল হোস্টের আন্ডারে, এইটা হচ্ছে লোকাল হোস্টের ম্যাপিং, এইটাকে আমরা বলি ওয়েব ডকুমেন্ট রুট। ও প্রথমেই যখন তুমি কোনো HTML, PHP, অন্যান্য XML, XHTML এই ধরনের ফাইল চাইবে, ও প্রথমেই দেখবে, যদি আদারওয়াইজ বলা না থাকে কনফিগারেশন ফাইলে, যে এইটা ভ্যার এই ওয়েব ডকুমেন্ট রুটে আমি পাচ্ছি কিনা। তো ওয়েব ডকুমেন্ট রুটেও এসে index.html-টা পেয়ে যাচ্ছে এবং কি বলা থাকে, তো ওকে দেখতে বলা থাকে যে তুমি দেখো index.html আছে কিনা, main.html আছে কিনা, এই ধরনের। তো index.html পেয়ে গেল এবং এই পেজটাকে সার্ভ করলো এবং তোমরা দেখলে এই পেজটাকে এডিট করার ফলে নতুন মানে চার্টে যেটা আমি দিয়েছি সেটাই সার্ভ করলো। এবার আমরা আমাদের HTML পেজগুলি কোথায় রাখবো? আমার মতে তোমরা তোমাদের যে এক্সপেরিমেন্টগুলি করবে সেটাকে ডাইরেক্টলি HTML এর আন্ডারে রেখো না, তুমি এখানে একটা ফোল্ডার তৈরি করবে। ফোল্ডার কি করে তৈরি করব আমরা জানি অলরেডি। ধরো এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করব, তাহলে আমি বলবো sudo mkdir var www html, তার আন্ডারে ধরো আমি একটা ফোল্ডার তৈরি করেছি যে mlis 1s, mlis ফার্স্ট সেমিস্টার। তাহলে এখানেও একটা mlis ফার্স্ট সেমিস্টার বলে একটা বা 1s বলে একটা ফোল্ডার তৈরি করবে, করে দিল। দেখো এখানে আমি দেখতেও পাবো, এটাকে ওপেন করে রাখলে সঙ্গে সঙ্গে ও আলফাবেটিক্যালি থাকবে কোথায়, mlis 1s। এই ফোল্ডারটাকে আমি এবার তার পারমিশন চেঞ্জ করব। তোমরা অলরেডি
আমি জানি না, আমার এক্স্যাক্টলি মনে নেই। তোমাদেরকে সিএইচ মোড কমান্ড সম্পর্কে আমি বলেছিলাম কি কখনো? সিএইচ মোড কমান্ড বলিনি, তাই তো? এনিওয়ান, কেউ মনে পড়ছে? আমরা যখন লিনাক্সের কমান্ড পড়েছিলাম, বলে তো ছিলাম, কিন্তু তোমাদের কি কারোর এই মুহূর্তে মনে আছে সিএইচ মোড কমান্ড, চেঞ্জ মোড কমান্ড? না স্যার, মনে পড়ছে না। আচ্ছা, তাহলে বলে দিচ্ছি, তাহলে বুঝে নাও ব্যাপারটা। এটা খুব ভালো করে খেয়াল করে শোনো। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কমান্ড, কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন একটা ওয়ার্ড ফাইল খোলার চেষ্টা করছি। সব তো বন্ধ করলো, ঝামেলা হচ্ছে। তো ঠিক আছে, ফাইল নিউ টেক্সট ডকুমেন্ট, ওয়ার্ড ফাইল আসুক, তারপর বাকিটা বলছি। Okay, now we are first going to revise again the chmod command, which is very important one. আমি এখানে একটা ছোট্ট টেবিল করছি তোমাদেরকে বোঝানোর জন্য। 3 3 6, 3 column, 3 row. ওকে, ধরো কোনো একটা ফাইল যখন তুমি লিনাক্সে তৈরি করছো, ধরো এই যে sudo gedit বা gedit দিয়ে তুমি একটা ফাইল তৈরি করলে, সেই ফাইলের লিনাক্সের 3 রকমের লোক থাকে। একটা হচ্ছে ওনার, যে ফাইলটা ক্রিয়েট করলো। একটা হচ্ছে গ্রুপ, তুমি ইউজার হিসেবে যে গ্রুপের মেম্বার, সেই গ্রুপের বাকি সদস্যদের কি অধিকার। আর হচ্ছে আদার্স, তোমার গ্রুপের যারা বাইরে। তো যখন তুমি একটা ফাইল তৈরি করলে, বা যে কোনো লিনাক্সের ইউজার একটা ফাইল তৈরি করলো, প্রথমেই সিস্টেম দেখবে যে এই পার্টিকুলার ফাইলের ওনারকে, আর এই পার্টিকুলার যে ওনার সে কোন গ্রুপের মেম্বার, আর সেই গ্রুপের বাইরে কারা আছে। সো খুব সিম্পলি বলতে গেলে, কোনো একটা লিনাক্স সিস্টেমে, লিনাক্স ইজ আ মাল্টি ইউজার সিস্টেম, সবসময় ভুলো না। তুমি যদিও এটাকে ব্যবহার করছো একজন সিঙ্গেল ইউজার সিস্টেম হিসেবে, বাট এনি লিনাক্স হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাকোমোডেট এনি নাম্বার অফ ইউজার্স। So do not forget that any time. Don't think that I am using alone this particular operating system, so it's a single user operating system. The beauty of Linux is it's a multi-user operating system. So এবার আমি যখন ওনার, ধরো তুমি একজন স্টুডেন্ট XYZ, তাহলে তুমি যে গ্রুপের মেম্বার, সেই গ্রুপটা হচ্ছে MLIS ফার্স্ট সেম গ্রুপ। তাহলে তুমি ছাড়াও বাকি আরো 20 জন স্টুডেন্ট আছে, তোমাকে নিয়ে 21 জন, সেই 20 জনের কি অধিকার। আর ধরো MLIS ফোর্থ সেমও আছে এই গ্রুপের মধ্যে, তাদের কি অধিকার ওই ফাইলটাতে, তোমার নিজের কি অধিকার। এইটা হচ্ছে ফাইল পারমিশন। এই ফাইল পারমিশনটা কন্ট্রোল হয় chmod কমান্ড দিয়ে।
বোঝা গেল? আচ্ছা, তাহলে পারমিশন ক রকমের হতে পারে? হায়েস্ট পারমিশন হচ্ছে এক্সিকিউট, সেকেন্ড হায়েস্ট হচ্ছে রাইট, আর লাস্ট হচ্ছে রিড। তিন ধরনের ইউজার হয় আর তিন ধরনের পারমিশন হয়। তুমি ওই ফাইলটা ওকে রান করাতে দেবে, ইটস এ প্রোগ্রাম ফাইল, sh ফাইল or bin ফাইল, ইউ উইল গিভ পারমিশন টু রান, তাই যাকে বলে এক্সিকিউট। একটা হচ্ছে রাইট, এইটা একটা টেক্সট ফাইল বা প্রোগ্রাম ফাইল, আমি আমার অন্য কাকে কাকে এটাকে রাইট পারমিশন দেবো, আর কাকে কাকে আমি রিড পারমিশন দেবো। রাইট মানে হচ্ছে এডিট করতে পারবে, সে পড়তেও পারবে এডিটও করতে পারবে, আর রিড মানে হচ্ছে শুধু রিড করতে পারবে। এবার এই পারমিশনটা হচ্ছে 2 to the power 0, 2 to the power 0। সিমিলারলি 2 to the power 0 সমান মানে কত? is equal to 1। হচ্ছে মুশকিল, শিফট করতে equal to 1। এই রাইট পারমিশনটা কি মনে রাখতে হবে আমাদেরকে? এর ভ্যালু হচ্ছে, একটু করে বাড়িয়ে নিয়ে দাঁড়াও, এই টেনশনটা থাকবে না। 2 to the power 1 মানে ভ্যালু কত? 2। আর রিড পারমিশন হচ্ছে 2 to the power 2 মানে হচ্ছে 4। তাহলে এই সব মিলিয়ে টোটালটা কত দাঁড়ালো? 1 প্লাস 2 প্লাস 4 মানে 4 আর 2 6 একে 7। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি ফাইল পারমিশন হচ্ছে 777, তাহলে দেখো মানে আমি বলছি ওনারের রিড রাইট এক্সিকিউট তিনটেই পারমিশন থাকবে, যে গ্রুপ মেম্বার তারও রিড রাইট পারমিশন থাকবে, আর যে আদার দেন গ্রুপ তারও রিড রাইট পারমিশন থাকবে। তার মানে ইটস ওপেন টু অল, এনিওয়ান ক্যান এক্সিকিউট, এনিওয়ান ক্যান write or modify, anyone can edit, anyone can read। কিন্তু আমি যদি বলি 7, যখন তুমি কোনো একটা ফাইল তৈরি হচ্ছে না, বাই ডিফল্ট কি থাকছে জানো? 740। 740 মানে কি বলতো? কোনো একটা ফাইলের পারমিশন 740, তার মানে কি বুঝলে? মানে স্যার ওনারকে এক্সিকিউট, রাইট এন্ড রিড এর পারমিশন দিচ্ছে, আর সেটা বাই ডিফল্ট, তুমি তো ওনার, তুমি যখনই তৈরি করবে তোমার কাছে রিড রাইট এক্সিকিউট থাকবে 7। আর তারপর গ্রুপের কাছে স্যার হচ্ছে রাইটের পারমিশনটা রাইটের পারমিশন না না গ্রুপের কাছে রিডের পারমিশনটা শুধু দিচ্ছে, আর ও আদার্সের কাছে কিছুই দিচ্ছে না। মানে আদার্স রিডও করতে পারবে না, মানে সে দেখতেই পারবে না, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আবার যদি এইটা বলি, তার মানে আমি গ্রুপকেও কিছু দিচ্ছি না, আদার্সকেও কিছু দিচ্ছি না। তাহলে ধরো কোনো একটা ফাইলের পারমিশন যদি আমি চেঞ্জ করতে চাই, যদি ফাইলটা অন্য কোনো ফোল্ডারে থাকে, মানে প্রোটেক্টেড ফোল্ডারে থাকে, তাহলে আমি সুডো ব্যবহার করব, আর যদি আমার নিজের অধিকারের ফোল্ডারে থাকে তাহলে সুডো ব্যবহার করব না। তাহলে দিস কমান্ড মে বি sudo chmod 777, দেন সাপোজ এটা একটা ফোল্ডার xyz, তাহলে xyz এর আন্ডারে তো আরো সাব ফোল্ডার আছে, আরো ফাইল আছে,
তাহলে আমি তো শুধু এক্স ওয়াই জেড কে চেঞ্জ করলে চলবে না, তখন আমার কমান্ড হচ্ছে হাইফেন ক্যাপিটাল আর, মানে হচ্ছে রেকার্সিভ মোড। এক্স ওয়াই জেড এর আন্ডারে 3টে ফোল্ডার সাব ফোল্ডার আছে, প্রতিটা সাব ফোল্ডারের আবার দুটো করে সাব ফোল্ডার আছে, তার মধ্যে 3টে করে ফাইল আছে। তো আমি যদি হাইফেন আর দিই, তাহলে এক্স ওয়াই জেড এর আন্ডারে যত কিছু আছে সবটা একসাথে চেঞ্জ মোড হয়ে গেল 777। আর যদি আমি হাইফেন আর না দিই, তাহলে শুধুমাত্র এক্স ওয়াই জেড চেঞ্জ হলো, তার আন্ডারে যেগুলো থাকবে সেইগুলো কিন্তু আগে যা ফাইল পারমিশন ছিল তাই থাকবে। এইবার দেখো, ধরো আমি একটা ফাইল তৈরি করছি, সে আমি এখন আছি কোথায়, পিডাব্লিউডি হোম পিএসএম, তাহলে এটা আমার নিজস্ব ফোল্ডার, আমার হোম ফোল্ডার। আমি এখানে একটা ফাইল তৈরি করছি, gedit testmode.txt। আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর এটাকে বেরিয়ে এলাম, কন্ট্রোল সেভ কন্ট্রোল এক্স করে ফাইল থেকে আমি এক্সিট করে যাচ্ছি। তাহলে আমি এখানে যদি এলএস করি, এলএস testmode.txt or testmode start.star, তাহলে আমাকে দেখাবে testmode.txt বলে তোমার একটা ফাইল আছে। আমি এবার এই ফাইলটার ডিটেলস দেখতে চাইছি, ls-l ফাইল। তাহলে দেখো, তুমি যদি এইটা দেখো ভালো করে, ও আমাকে বলে দিচ্ছে যে বাই ডিফল্ট এটা একটা টেক্সট ফাইল, মনে রাখতে হবে। তাহলে ও বাই ডিফল্ট আমাকে, এটা তো এক্সিকিউট হয়, এটা বাইনারি ফাইল নয়, সুতরাং এক্সিকিউশনের কোনো গল্প নেই, এটা টেক্সট ফাইল। তো দেখো আমাকে প্রথমে বলছে ওনার রিড অ্যান্ড রাইট আছে, গ্রুপের রিড অ্যান্ড রাইট আছে, আদার্সের শুধু রিড আছে। তো যখন তুমি একটা ফাইল তৈরি করছো, ও এইভাবে করছে, তার মানে এই ফাইলটার পারমিশনটা কি, এই ফাইলটার পারমিশনটা হচ্ছে RW, মানে 664। So this testmode.txt file ও by default পারমিশনটা দিল 664। 4 + 2 6 read and write, 4 + 2 6 read and write, and only read for the others, so it's 4 664। তাহলে আমি যদি এই ফাইলটার মোডটাকে চেঞ্জ করে 660 করি বা 770 করি, কি হয় দেখো, এটা এক্সিকিউটেবল নয়, তবুও যদি আমি 770 করি, আমাকে এখানে সুডো ব্যবহার করতে হচ্ছে না, এটা আমার নিজের ফাইল 777 testmode.txt, চেঞ্জ মোড হয়ে গেল। এবার যদি আমি আবার এই কমান্ডটা দিই, তাহলে দেখো ও কি বলছে, ওনারের আছে RWX, গ্রুপের আছে RWX, আর আমি ওকেও দিয়েছি, আদারকেও দিয়েছি 777, মানে প্রত্যেকের RWX। আমি এবার এটা চেঞ্জ করে করছি না, আমি আদার্সকে কিছুই দেবো না, 770। লেটস সি, দেখো ও RWX দিয়েছে ওনারকে এবং গ্রুপকে, কিন্তু বাকিদেরকে সব ব্ল্যাঙ্ক, মানে কোনো পারমিশন নেই। আমি বলছি আমি এদেরকেও কিছু দেবো না, গ্রুপ মেম্বারকেও কিছু দেবো না, 700। তাহলে দেখো ও শুধু আমাকেই RWX পারমিশন দিয়েছে। বোঝা গেল কিভাবে হয় এটা কাজ করে? আচ্ছা, আর খালি এই টেবিলটা একটু মনে রাখবে, ওনার গ্রুপ, তুমি এটাকে উল্টো দিকেও নিয়ে নিতে পারো, তাতে করে তুমি ক্যালকুলেশনটা সোজাতে করতে পারবে। যেমন ধরো আমি যদি এইটাকে ট্রান্সপোজ করে দিই, বা এখানে যদি বলি ওনার গ্রুপ আদার্স, তাহলে এখানে তুমি ইজিলি আরো সোজাতে ক্যালকুলেশনটা করতে পারবে। ওহো, এইটাকে আমরা বলেছিলাম রাইট, তাই না, 2 to the power 1, 2 to the power 2, 4, তাহলে 1 2
4, 1 2 4, 1 2 4. So you can easily calculate যে আমি কি ধরনের পারমিশন দেবো, কোন জায়গাতে ওনারকে দেবো, কোন জায়গাতে, এবং টোটাল সবকিছু সবাইকে দিলে তোমার 777 যোগফল 7 7 7। তুমি আরো সোজাতে এটা বুঝতে পারবে বা প্লট করতে পারবে। স্যার এক্সিকিউটের জায়গাটায় রিড হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা রিড হবে। খালি এইটা মনে রাখার সুবিধা হচ্ছে যে যে পারমিশনের ভ্যালু যত কম তার ওয়েট তত বেশি। এক্সিকিউট হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ পারমিশন, তার 1, আর রিড হচ্ছে লোয়েস্ট লেভেল অফ পারমিশন, সেটা হচ্ছে 4। সো দিস ইজ দ্য পলিসি। এবার যের জন্য আমরা এই সিএইচ মোড কমান্ডটা শিখলাম, তুমি এটাকে রেকার্সিভ কমান্ড কাকে বলে এই সমস্ত সবই জানলে। এবার হচ্ছে আমরা যে ফোল্ডারটা তৈরি করেছি সেইটাকে ইজিলি অপারেট করার জন্য, আমরা তো এখন শিখছি, সেই জন্যে আমরা এটাকে প্রথমে 777 করবো, যাতে ইজিলি আমরা এখানে ফাইল কপি পেস্ট আরো অপারেশনগুলো করতে পারি এবং তার আন্ডারে যত সাব ফোল্ডার থাকবে। তাহলে আমি কি কমান্ড দেবো, sudo chmod 777 var www html mlis1s -r। তাহলে এই ফোল্ডারটা যেটা এখানে তৈরি হলো mlis1s, তার আন্ডারে আমি যে কোনো HTML ফাইল তৈরি করতে পারি। এবার ধরো আমি এখানে ঢুকলাম cd var www html mlis, এখানে এখন আমার কোনো ফাইল বা ফোল্ডার নেই। নাও আই এম ক্রিয়েটিং এ ফাইল। ধরো আমি এই বছরের ক্যালেন্ডারটা HTML এর পেজ করে রাখবো। কি করে করছি দেখো, তোমরা ক্যাল কমান্ড শিখেছো, ক্যাল 2021, এইটাকে আমি ডিসপ্লে না করে করছি, এইটাকে তুমি ক্যাল ডট HTML5 এ এই ফোল্ডারের আন্ডারে সেভ করো। তাহলে আমার দেখো এখন ক্যাল 2021, এটা ক্যাল ডট HTML, স্ক্রিনে যেটা দেখাতো ক্যালেন্ডারটা সেইটাকে আমি ক্যাল ডট রিডাইরেক্ট করলাম। এই কমান্ডগুলো কিন্তু আমরা সবই শিখেছি আগে, ক্যাল ডট HTML। তাহলে ক্যাল ডট HTML বলে একটা ফাইল তৈরি হলো। এই ফাইলটাকে আমি HTML এ কনভার্ট করব, gedit cal ডট HTML। তাহলে যেরকম ভাবে আসছে সেরকম ভাবে দেখানোর জন্য আমরা এটাকে, যেহেতু HTML, আমি এটাকে HTML ট্যাগ দিলাম, দেন হেড সে cal 2021, হেড যদি তুমি কিছু না বলো বাই ডিফল্ট H3 নেবে, আর যদি বড় চাও তাহলে H1 H2 এই সমস্ত দেবে। H6 হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে আমার বডি শুরু হলো, বডি bg color is equal to say cyan, দেন যেমন এসছে সেরকম আমি চাইছি প্রি ট্যাগ। তারপরে এইটা শেষ, এখানে আমার প্রি ট্যাগ শেষ হলো, প্রি মানে প্রি ফরম্যাটেড, দেন বডি, দেন HTML। প্রি বডি HTML। তাহলে আমি এই যে টেক্সট ফাইলটা পেয়েছিলাম ভরে এটাকে চেঞ্জ করছি, সেভ।
Now this file is available under mlis 1s cal.html. তাহলে এইটা কি আমি ওয়েব সার্ভারের থ্রুতে পাবো? এবার ধরো আমার লোকাল হোস্টের বদলে একটা ডোমেন নেম থাকতে পারে, একটা আইপি অ্যাড্রেস থাকতে পারে। লোকাল হোস্ট আর একটা জিনিস, লোকাল হোস্ট আর 127.0.0.1 হচ্ছে একই, এটাকে বলে লুপ ব্যাক আইপি অ্যাড্রেস। তোমার লোকাল হোস্ট হচ্ছে ডোমেন নেম আর 127.0.0.1 হচ্ছে আইপি অ্যাড্রেস অফ দ্যাট ডোমেন, একই জিনিস আসবে। তো আমি লোকাল হোস্ট বা 127 যে কোনো একটা নিতে পারি। তারপর আমি আমার ফোল্ডারকে কল করছি mlis1s, তার আন্ডারে কল করছি cal.html or html, cal.html. Now you see, so the same web page is now available on the top of web server. Now you can link, you can do anything. যখন লিংক করবে পুরো ইউআরএলটা দিতে হবে http://localhost/mlis1s, অথবা যদি অন্য কোনো ফোল্ডারে থাকে মানে পুরো পাথটা দিতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট লেসন। আর সেকেন্ড লেসন যেটা হচ্ছে, এবার আমি একটা পিএইচপি স্ক্রিপ্টকে টেস্ট করব। কিভাবে করব? খুব সিম্পল। ধরো আমি এখানে তোমাদের একটা সিম্পল ওয়ান লাইনার টেস্ট দিয়েছি, এবং তোমরা তাতে বুঝতে পারবে যে পিএইচপি ঠিক কতখানি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এই ধরো test.php, আমি একটা ফাইল তৈরি করেছি test.php, তাতে একটাই লাইন দিয়েছি any PHP program starts with angular bracket, যেমন HTML শুরু হয় question mark PHP, then ফাংশন হচ্ছে PHP info, ফাংশন closed PHP closed। তাহলে এই যে একটা সিম্পল ওয়ান লাইন প্রোগ্রাম test.php, এইটাকে আমি এবার আমার এতে নিয়ে যাচ্ছি। ধরো এখান থেকে এটাকে আমি ভ্যারের আন্ডারে কপি করব। তাহলে কি করব? তোমরা অলরেডি সিপি কমান্ড জানো, এবার তোমার যা যা কমান্ড শিখেছো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তুমি চলে এলে সোজা হচ্ছে তোমার হোম ফোল্ডারে, সেখান থেকে তুমি বললে sudo cp, কোন ফাইলটা? এটা আছে ডকুমেন্টস এর আন্ডারে 00-results, তার আন্ডারে 1sem, তার আন্ডারে lamp something, তার আন্ডারে test.php। এই ফাইলটাকে তাহলে পুরো পাথটা দিলাম, কোথায় কপি করব? ভ্যারের আন্ডারে www.html, তার আন্ডারে mlis1s, এইখানে test.php, এন্টার। এবার যদিও আমার এই ফাইলটা সবই পারমিশন দেওয়া আছে, তবু টু বি অন দ্য সেফ সাইড আমি কি বলবো, sudo chmod 777 var www.html ml ir, তার মানে এর আন্ডারে যা আছে সব চেঞ্জ মোড 777 হয়ে গেল। Now I am calling my test.php. সো দেখো এই পুরো এক লাইনের প্রোগ্রাম আমাকে বলছে আমি কি পিএইচপি ভার্সন ব্যবহার করছি, কি কি মডিউল ইনস্টল করেছি, আমার কনফিগারেশন কি রকম, অ্যাপাচের এনভায়রনমেন্ট কি, কি হেডার ইনফরমেশন, এই সমস্ত ডিটেল আমাকে দিয়ে দেবে, কি কি মডিউলের কি কনফিগারেশনে কিভাবে কাজ করছে, কি লাইসেন্সের এগেইনস্টে। সো ওয়ান লাইন ইন PHP, that means my entire LAMP architecture is working quite nice. It can serve PHP, it can serve similarly তোমরা এটা পার্ল দিয়ে দেখতে পারো, আমি তোমাদেরকে HTML এবং PHP দিয়ে দেখালাম, অন্যান্য পার্ল বা তোমার হচ্ছে XML এইগুলো দিয়েও তোমরা দেখতে পারো। সো নাও দিস ইজ অল অ্যাবাউট টুডে। আমরা বেসিক জিনিসটা কভার করলাম। আর এই test.php ফাইলটা তোমরা এখান থেকে দেখে নাও, ইটস আ ভেরি সিম্পল ওয়ান। তুমি একটা টেক্সট ফাইল তৈরি করলে, তার নাম দিলে test.php বা anything.php, তোমার যা মনে হবে। আর এইটা হচ্ছে তার লাইন php
PHP info. ওকে, সো নাও যাদের আরো কিছু কোশ্চেন থাকলে বলো। আর বাকিরা আমি আজকে যা দেখালাম HTML পেজ, PHP এইগুলি তাদের ওয়েব আর্কিটেকচারে টেস্ট করো। বলো কে কি বলছিলে একটা জন্য? হ্যাঁ স্যার, আমি বলছিলাম বলো। আমার ওই যখনই আমি ওই ভিটা দিচ্ছি MySQL -v, তখনও আমার কমেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে। না, তুমি আমাকে ওরকম করে মাঝখান থেকে বললে তো আমি কিছু বুঝতে পারবো না। তুমি এখানে এই যে তোমার আমি লিনাক্সের এই এটা ওপেন করছি, ইনস্ট্রাকশন সিট ম্যানুয়ালটা ওপেন করছি। এখানে তুমি আমাকে বলো তুমি মারিয়াডিবিতে কোন কোন স্টেপগুলো করেছো? এই সবগুলোই করেছো? হ্যাঁ 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 স্যার। এই যে সুডো অ্যাপগেট আপডেট কোনো স্টেপেও তোমাকে কোনো প্রবলেম দেয়নি? না, যখন এই যে থার্ড লাইনে sudo mysql ওটা দিচ্ছি তখন হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তো তুমি কি এখন তোমার মেশিনেই আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এইটা একবার দেখো তো, তুমি কি এখানে তুমি যখন বলছো MySQL sudo MySQL বলছো, তখন ও কি বলছে তোমাকে? sudo MySQL বলছে তখন কি বলছে বলো? স্যার পাসওয়ার্ড চাইলো। সুডোর পাসওয়ার্ড দাও। হুম। এরপর কি বলছে? কমেন্ট নট ফাউন্ড। তার মানে যেটা হচ্ছে তুমি লক্ষ্য করোনি, তোমার এটা ইনস্টলই হয়নি। তুমি প্রথম থেকে এইটাকে আবার রিরান করো। রিরান করলে কোনো অসুবিধা নেই, যদি ওটা ইনস্টল হয়ে থাকে তাহলেও বলবে যে ইনস্টল হয়নি। কোনো একটা তোমাকে কিছু দিয়েছে কমান্ড, তুমি সেটা লক্ষ্য করোনি। এটাও তোমরা প্রথম দিকে অনেকের হবে, তোমরা কমান্ডটা দিয়েই পরের কমান্ড দেবে, একবারও দেখবে না যে আমাকে স্ক্রিনে কি মেসেজটা দিল। যদি কম্পিউটার শিখতে চাও ভালোভাবে, স্ক্রিনের মেসেজ পড়া অভ্যাস করো। After each and every command you read whether it worked or not, otherwise এইরকম সিচুয়েশন হবে যে তুমি বুঝতেই পারবে না তোমার ইনস্টলেশন হয়েছে কি হয়নি। দেখো, তুমি যদি এইখানে এই জায়গাতে এই কমান্ডটা দাও, এই কমান্ডটাকে কপি করো, এবং কপিটা সবসময় ঠিকঠাক করছো কিনা সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কিছু একটা কপি করলাম ক্যাজুয়ালি দিয়ে দিলাম সেটা নয়। যেমন ধরো এখানে আমি এইটাকে কপি পেস্ট করতে চাইছি, সাপোজ, তাহলে এটাকে কপি করছি, এখানে পেস্ট করছি। এবার আমাকে মিলিয়ে দেখে নিতে হবে যে যে কমান্ডটা কপি করলাম সেটা হুবহু পেস্ট হলো তো। sudo apt install mariadb server mariadb client, এরপরে তুমি এন্টার দিলে তোমাকে কি বলছে বলো? সম্ভবত বলবে সফটওয়্যার নট ফাউন্ড। তুমি আছো, লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি করছি। হ্যাঁ, সিম্পলি এই কমান্ডটা কপি করে পেস্ট করো, কি বলছে তারপর আমাকে বলো। আর কারোর কিছু সমস্যা হয়েছে? মানে আমি যেগুলো দেখালাম ভি কমান্ড দিয়ে বা এগুলো সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমরা এই টেস্টটা করো। আমি কালকে বা পরশুদিন তোমাদেরকে একটা প্রজেক্ট দেবো ল্যাম্পের ওপরে। এইগুলো প্র্যাকটিস করে একটু দেখো যে কোথায় কিছু প্রবলেম ফেস করছো কিনা, দেন আই উইল গিভ এ প্রজেক্ট। স্যার এখানে তো দিলে রিডিং প্যাকেজ লিস্ট পুরো ডান দেখাচ্ছে।
সবকিছু মোটামুটি ডান দেখাচ্ছে। না, এ তো তোমাকে বলবে, তুমি তো ইনস্টল বলছো, ও কি বলছে যে ইটস অলরেডি বিন ইনস্টলড এরকম বলছে? না স্যার। আচ্ছা, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারবে একটু? দেখো ওই নিচে কোনো গ্রিন নিয়ে দেখতে পাচ্ছ? এখানে দেখো, এখানে নাও শেয়ার পাচ্ছ? স্যার আমি অ্যাকচুয়ালি আমি শেয়ার, ক্লাসটা ফোনে করছিলাম। ও আচ্ছা, তো ওই ওই স্ক্রিনশটটা ছবি তুলে আমাকে তাহলে পাঠাও, কি দিচ্ছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা বন্ধ করছি। যদি কোনো সমস্যা থাকে সম্ভবত আবার আমরা পরশু ক্লাসে, তোমরা এর মধ্যে করে নাও কি প্রবলেম হচ্ছে, দেখো যে টাস্কগুলো দেখালাম পারছো কিনা করতে। তারপরে আমি পরশুদিন একটা টাস্ক তৈরি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কি করতে হবে। দেন our LAMP will be completed, then we will start other software. Okay, sir. থ্যাংক ইউ